নির্বাচন কমিশনকে ডেকে জিজ্ঞাসা করা উচিত যে তোমরা কতদিনের মধ্যে নির্বাচন করতে পারবা। যে সমস্ত জেলা প্রশাসক আপনার অপরাধ করেছে তাদেরকে চাকরিচ্যুত করা দরকার। আপনি নিজেই অনেকগুলো প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক সংস্কার রাজনীতিবিদদের হাতেই হওয়া উচিত। এখন সারা দেশে যে এক ধরনের অস্থিরতা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, বাজারের পরিস্থিতি জনাব সাদাত সেলিম উল্লেখ করেছেন, সব কিছুর পেছনেই কি এই নির্বাচন হওয়া না হওয়ার স্পষ্টতাই কাজ করছে, কিংবা নির্বাচন হলেই কি এইগুলো সমাধান হবে কিনা? মানে বিষয়টাকে সরলীকরণ করে প্রশ্ন করা যায়। অনেকাংশে সমাধান হবে, তার কারণ এখন আপনার সিটি কর্পোরেশন নাই, উপজেলা পরিষদ নাই, জেলা পরিষদ নাই, পার্লামেন্ট নাই। সুতরাং একটা নির্বাচিত প্রতিনিধিদের যে দায়িত্ব তাদের নির্বাচনী এলাকার প্রতি, একটা কমিশনারেরও যে দায়িত্ব, একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের যে দায়িত্ব, সেই জায়গাগুলো তখন কোনো ফাংশন করছে না। এবং সেগুলো আপনার প্রশাসক নিয়োগ দিয়ে বা আপনার ওখানে কর্মচারী নিয়োগ দিয়ে এই কাজ আপনি করতে পারবেন না। এইটা শত বছরের যে প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার লক্ষ্যটা কী, আপনার লক্ষ্যটাকে আপনি স্থির করতে হবে। আপনি যখনই আর নির্বাচনের রোডম্যাপে চলে যাবেন তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতির জন্য মাঠে নামবে। আর পাশাপাশি আমি আমার যেটা মনে করি যে আপনার প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে, যেহেতু নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, নির্বাচন কমিশন করবে নির্বাচন কমিশনকে ডেকে জিজ্ঞাসা করা উচিত যে তোমরা কতদিনের মধ্যে নির্বাচন করতে পারবা, ভোটার লিস্ট তৈরি করতে কতদিন লাগবে, এবং এই সমস্ত কর্মকাণ্ডের জন্য কি প্রয়োজন। 16 ডিসেম্বর এটা একটা ফেক বক্তব্য। আমি এটাতে মোটেও এটা দিই নাই। যে প্রধান উপদেষ্টার নিজে যেটা বলেছেন যে সংস্কার কর্মসূচি শেষ করে এবছর অথবা আগামী বছরের মাঝামাঝি শেষের দিকে, মানে প্রথমার্ধে, মানে জুন পর্যন্ত ধরে নেন, যে এইটা একটা সময় দিয়েছে। এই সময় পর্যন্ত উনি কি কাজ করবেন? না, কিন্তু এটা তো মানে আপনারাই বলছেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংস্কার না করে আপনি তাদের হাতে তো সংস্কার করবেন, সেটা ক্লিয়ার আপনাকে বলেন। আপনি তো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন, আপনি মোটা দাগে কি সংস্কার করতে চান 1.5 বছর ব্যাপী, আপনি সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সূত্রপাত করেন না কেন? অসুবিধা নাই তো। বাংলাদেশে এই লোকগুলো কিন্তু, আমি খুব স্পষ্টভাবে যে রাশেদ যেটা বললো, আমি তো সচিবালয়ে প্রায় গিয়েছি। আপনি 5ই আগস্টের পরে সরকার গঠন করার পর আপনার দায়িত্বটা কী ছিল? গত 15 বছর যে জঞ্জালটা ছিল, আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? পুলিশের র্যাবের লোকরা মানুষ খুন করেছে, অপরাধ করেছে, কিছু অংশ পালিয়ে গেছে, বাকিগুলোর রং পোশাক পরিবর্তন করে দায়িত্ব পালন করছে, যে কারণে এখনও তাদের মধ্যে সে দায়িত্ববোধটা আগের মতো আসেনি। আগে সরাসরি গুলি চালাতো, এখন গুলি চালাতে পারছে না। আর আপনার প্রশাসনের লোকরা কি আপনার দুর্বৃত্তায়নের মধ্যে জড়িত ছিল না? প্রশাসনের লোকরা কি আজকে ভোট চুরির সাথে জড়িত না? আমার তো দায়িত্ব দরকার হচ্ছে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে যে সমস্ত জেলা প্রশাসক আপনার অপরাধ করেছে তাদেরকে চাকরিচ্যুত করা দরকার। সেই সমাধানগুলো জড়িত, মানে কেন উপদেষ্টার কথা বলছে না? ধরুন সেই সমাধানের জন্য সেই সময়টাকে টকশোতে এসে রাজনীতির জায়গা থেকে আমাদেরকে কেন বলতে হচ্ছে? এটার ব্যাপারে কি জনগণের কোনো আপত্তি আছে? যে জনগণের এই জায়গাগুলোতে আপনার এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত, আপনি রাষ্ট্রকে যদি ঠিক করতে চান, আপনি গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে যে এই গত 15 বছরে যে সমস্ত অপরাধগুলো হয়েছে, লোমহর্ষক ঘটনা, তাদেরকে আপনি বিচার করবেন না? আজকে তো রাজনৈতিক দলের সাথে আগে একটা আলোচনা করে আসতে হবে যে হ্যাঁ, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, এই গুম, অপরাধ, খুনের সাথে যারা জড়িত, অর্থ পাচারের সাথে যারা জড়িত, এই অপরাধগুলোর সাথে জড়িত, তারাকে আমরা বিচার তো আপনি একদিনে হবে না। বিচার তো আপনি ইচ্ছা করলে আপনি 1 মাসে করতে পারবেন না, 6 মাসে করতে পারবেন না, দুটো ট্রাইব্যুনাল গঠন করলেও আপনার কয়েক বছর লাগবে। সুতরাং আপনাকে এটা লক্ষ্য স্থির করতে হবে এবং এটা রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক এটা কন্টিনিউ করবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমি মনে করি বাংলাদেশে সমান্তরালভাবে চলবে, অবশ্যই চলবে। তার কারণ এখানে আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে বাংলাদেশে একটা অর্থনৈতিক সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, তারপরে জিও পলিটিক্সের একটা সংকট আছে, এই জিনিসগুলো তো আছে। এগুলো যখন আপনি প্রফেসর ইউনূস সাহেব নিঃসন্দেহে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু উনার একার পক্ষে কি সম্ভব? উনি যাদেরকে যে সহায়তা নিয়ে কাজ করবে তারা কি তাকে সেভাবে সহায়তা দান করছে? এই জিনিসগুলো তো আপনাকে ভাবতে হবে আগে। তা আমি যেটা মনে করি যে আপনি যে কথাটা বলছেন যে দেশের আজকে এই অস্থিরতা বা এই সংকটের জন্য প্রধানত দায়ী আমার রাজনৈতিক দল যখন অপরাধ করবে, আমরা তো আজকে কমিটেড যে আমার রাজনৈতিক দল যদি আমরা ক্ষমতায় যাওয়ার পর অপরাধ করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। এখন তো আমি ইচ্ছা করলে পুলিশকে দিয়ে আমার আইনের প্রয়োগ করতে পারছি না। আমার নিজের এলাকার কথাই বলি, আমার নিজের এলাকায় ধরেন যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে, যারা বিগত সময়ের খুনের আসামি, পুলিশ তাদেরকে ধরতে পারছে না বা পুলিশ সেভাবে সক্রিয় হতে পারছে না, তাদের মধ্যে বিভিন্ন রকম আতঙ্ক আছে, ভয়ভীতি আছে, বিভিন্ন রকম, আমি খোলাখুলি বলছি চ্যানেলের সামনে। তাহলে এটা সারা দেশেই আছে এরকম। তাহলে আজকে আপনাকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব
যে জনগণের সরকার যে প্রতিষ্ঠিত হয়ে গেলে জনগণ তখন আরো এসব ব্যাপারে এই বিষয়টি একদম স্পষ্ট মোহাম্মদ হারুন রশীদ, স্পষ্টভাবে সহায়তা করতে কিন্তু পারবে। সেই জায়গাটাতে আসলে রাজনৈতিক দলগুলো কতখানি না, সহায়ক এখানে ভূমিকা পালন করতে পারে আমি শেষ করছি, এই প্রশ্নটি আমি হ্যাঁ। শেষ করছি। ব্যাপার হচ্ছে যে দেখেন, আমার রাজনীতি বয়স প্রায় 40-45 বছর হয়েছে। আমরা এরশাদের ক্ষমতা দখল দেখেছি, তারপরে তাকে সরাতে দীর্ঘ 9 বছর আন্দোলন করতে হয়েছে। 111 সময়ও দেখেছি কিংস পার্টি তৈরি হয়েছে, 2 বছর আপনার প্রলম্বিত করেছে যে সংস্কার করবেন ওনারা বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবেন, অনেক স্লোগান শুনেছি। তারপরে তো আপনার এতে এসছে মানে আপনাদের অভিজ্ঞতা বলে যে আসলে 15 এটা বছর শেখ কতখানি হাসিনা একটা সম্ভব। স্লোগান, কমন হ্যাঁ। স্লোগান ছিল উন্নয়ন না গণতন্ত্র। এই বয়ান-টয়ান এগুলো চলবে না, গণতন্ত্রের কোনো বিকল্প নাই, পরিষ্কার কথা, কোনো বিকল্প নাই একদম গণতন্ত্রের। স্পষ্ট। অনেক